আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ধরো তুমি একটা অফিসে নাইট গার্ডের কাজ করছো। ঠিক এমন সময় তুমি সিসিটিভি ক্যামেরাতে দেখলে একটা মহিলাকে দেখা যাচ্ছে, যেখানে সেই মহিলাটা থাকার একদমই কথা না। তুমি সেই ঘর থেকে বেরিয়ে যে জায়গায় মহিলাটা দাঁড়িয়েছিল সেখানে গেলে, কিন্তু সেখানে গিয়ে দেখলে কিচ্ছু নেই। আবার তুমি কন্ট্রোল রুমে আসলে, এসে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাচ্ছ মহিলাটা দাঁড়িয়ে আছে। তবে এবার মনে হচ্ছে মহিলাটা যেন হাওয়ায় ভাসছে। কেমন লাগবে তোমার? অবশ্যই জানিও। ঠিক এইরকমই দুটো ঘটনা এবং তার সাথে আরও একটি ঘটনা আছে যেগুলো তোমাদের আজকে দারুণ লাগতে চলেছে। তো একদম দেরি করব না, তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। আমরা শুরু করে দেব। প্রথম ঘটনা। ভাই, আমি জানি তুমি অনেক ঘটনা পাও আর সেগুলো সবাইকে পড়ে শোনাও, কিন্তু অনেকে হয়তো ভাবে যেগুলো বানানো, আর হয়তো কেউ বানিয়ে তোমাকে পাঠিয়েছে। কিন্তু আজকে আমি যা লিখছি তা কসম দিয়ে বলছি, এক বিন্দুও বানানো নয়। আমার হাত এখনও কাঁপে যখন এসব কথা আমার মনে পড়ে। আমার ছোট বোন তিতলি যে রাতে হারিয়ে গেল, সেই রাত থেকে আমার ঘুম নেই, শান্তি নেই। জেগে থাকলে মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আর ঘুমোলে মনে হয় আমি সেই জায়গাতেই আছি যেখানে ও হারিয়ে গিয়েছিল। ঘটনাটা 2019 সালের সেপ্টেম্বর মাসে। আমি তখন কলেজ শেষ করে বাড়িতে বসে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার বোন তিতলি তখন ক্লাস 9-এ পড়ে। খুব হাসি খুশি, চুপচাপ, কারো সাথে ঝগড়া নেই, কারো সাথে বেশি মেলামেশাও করে না। তবে ওর একটা স্বভাব ছিল, ও সন্ধেবেলা ছাদে একা বসে থাকত। আমাদের বাড়িটা মুর্শিদাবাদ শহরের এক পাশে। পেছনে একটা পুরনো খেলার মাঠ, তারপর একটা পুকুর, তারপর বাঁশঝাড়, তারপর জমি, আর একেবারে শেষে একটা পুরনো ঘর যেটা আগুনে পুড়ে গেছিল সেই 2004 সালে। কেউ সেখানে যেত না। লোকে বলে সেখানে আগুন লেগে এক মহিলা পুড়ে গিয়েছিলেন, কিন্তু এসব গল্প কেউ আমল দেয় না এখন। তিতলি প্রায়ই ছাদের কোনায় বসে ওই দিকটায় তাকিয়ে থাকত। মা ওকে বকতেন, ওই দিকটা অশুভ, শুনেছিস না কত কথা ওই বিষয় নিয়ে। কিন্তু ও হেসে উড়িয়ে দিত। সেই রাত সেপ্টেম্বরের 13 তারিখ, শুক্রবার। বিকেল থেকেই আকাশ কালো হয়ে আসছিল। হালকা হাওয়া বেয়ে একটা অদ্ভুত ঠান্ডা ঢুকছিল জানলার ফাঁক দিয়ে। সন্ধ্যায় বৃষ্টি নামল, সেই সাথে বিদ্যুৎ গেল। মোমবাতি জ্বালিয়ে মা রান্না করছিলেন। আমি নিচে বই নিয়ে বসেছিলাম। হঠাৎ মা বললেন, এই তোর বোন ছাদে গেছে আবার, দেখ তো ওকে। আমি উঠে ছাদে গেলাম, কিন্তু ছাদে কেউ নেই। ছাদের একদম শেষ মাথায় ছোট্ট একটা দেওয়াল আছে। ওখানে গিয়ে দেখি ছাতাটা পড়ে আছে, তিতলি নেই। আমার বুকটা কেমন চমকে উঠল। তিতলি, এই তিতলি, চেঁচিয়ে উঠলাম। কোনো সাড়া নেই। ভাই, আমি কোনো শব্দ ভুলে যাইনি। ওই মুহূর্তে হাওয়া থেমে গেছিল, চারিদিক নিস্তব্ধ, এমনকি পাখির আওয়াজও ছিল না। তখনই দূরে ওই বাঁশঝাড়ের দিক থেকে একটা আওয়াজ এলো, ভাইয়া। শব্দটা একেবারে নিঃশব্দের ভেতর থেকেও কেমন ভারী কানে লাগলো। আমার গলা শুকিয়ে গেলেও ওই আওয়াজের দিকেই হাঁটা শুরু করলাম। ছাদ থেকে নেমে সোজা পেছনের দিকে পেরিয়ে মাঠের ভেতর দিয়ে বাঁশবাগানের দিকে গেলাম। বৃষ্টি তখন টিপটাপ করছে। হাওয়ায় একটা গন্ধ, পচা মাটির, ধোয়ার আর কিছু একটা পোড়া কাপড়ের মতন। খুঁজতে গিয়ে আমি বাঁশবাগানে ঢুকি। ঢুকে তিতলির নাম ধরে ডাকতে থাকি, তিতলি, তিতলি, কোথায় তুই? তারপর আচমকা একটা ছায়া দেখি, মহিলার মতন, একটাও শব্দ না করে দাঁড়িয়ে আছে। আমি থেমে যেতেই ও মুখ ঘোরাই। ভাই, আমি কসম করে বলছি, ওর চোখ ছিল না, খালি দুটো কালো গর্ত। আমি পেছনে যেতেই হোঁচট খেয়ে পড়লাম।
তখন আবার শুনলাম একেবারে আমার কানের কাছে, ভাইয়া আমি এখানে, আমাকে নিয়ে যা। কিন্তু সেই গলাটা আমার বোনের ছিল না, তা যেন কারোর মুখ নকল করার চেষ্টা। অদ্ভুত রোবোটিক, গলায় কোনো আবেগ নেই। আমি তখনই দৌড়ে পেছনের দিকে ছুটলাম, পেছনে তাকাইনি। কাদায় পিছলে পিছলে আমি বাড়ি ঢুকলাম। পরদিন আমরা খোঁজ শুরু করলাম। পুলিশ এলো, ডুবুরি নামলো পুকুরে, কিন্তু তিতলিকে আর পাওয়া গেল না। এমনকি ওর কোনো পোশাক, জুতো, ফোন কিছুই না, যেন মানুষটা হাওয়ায় মিশে গেল। পুলিশ বলল হয়তো কেউ অপহরণ করেছে, কিন্তু কারোর কোনো শত্রুতা ছিল না আমাদের সঙ্গে। কাউকে সন্দেহ করা গেল না আজও। ভাই, তিতলি হারিয়ে যাওয়ার 1 বছর পর আমি আবার ছাদে গেছিলাম। সেদিনও বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দেখি ওই কোণার ছাতার পাশে দাঁড়িয়ে আছে তিতলি। হুবহু সেই জামা, সেই হেয়ার ব্যান্ড, কিন্তু মুখটা পরিষ্কার নয়। চোখ দুটো খুব বড় আর ঠোঁটে হাসি, কিন্তু এক বিন্দু উষ্ণতা নেই। আমি কিছু বলতে যাব, ততক্ষণে উল্টো দিকে ঘুরে গেল। আমি দৌড়ে গেছিলাম, কিন্তু পৌঁছেই দেখি ছাতাটা পড়ে আছে আর পাশে আছে একটা জিনিস, তিতলির স্কুল ব্যাগ। ভাই, কিভাবে ওখানে এলো আমি জানি না। কেউ বলবে ভ্রম, কেউ বলবে মনোজগতে তৈরি আতঙ্ক, কিন্তু আমি জানি আমি কি দেখেছিলাম। আর সেই রাতের পর আমি আর কোনো দিনও ছাদে যাইনি। এখন এই 2025 সালেও যখন আমি এই ঘটনাটা লিখছি, আমি প্রায়শই রাতে ঘুম থেকে উঠে দেখি জানলার পাশে ভিজে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, চুপচাপ তাকিয়ে আছে, সাদা জামা, মাথাটা হেলে, আর চোখ দুটোতে গভীর শূন্যতা। আমি জানি ওকে, কিন্তু আমি কখনো আর ওকে ডাকি না, কারণ আমি জানি ও এখন আর তিতলি নেই। তবে আমি জানি ও এখনও ফিরে আসে। এই ঘটনাটা লেখার একটাই কারণ, আমি সবাইকে সাবধান করে দিতে চাই। তোমরা বিশ্বাস করো বা না করো, যদি কোনোদিনও ছাদে একা যাও আর কারোর গলার আওয়াজ শুনে যদি সেখানে দেখো কেউ নেই, দয়া করে তাকিও না, কারণ সেই চাহনির পেছনে কেউ থাকে না, কিন্তু তবুও কিছু না কিছু ব্যাপার তো রয়েই গেছে। তো এই ছিল ঘটনা। আশা করছি তুমি সবাইকে আমার এই মেসেজটা পৌঁছে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, কি ইউনিক একটা ঘটনা আমরা শুনলাম, তাই না? এই ঘটনাগুলো শুনলেই ভালো যেমন লাগে, কিন্তু কিছু কিছু বিষয় এমন থাকে না যেগুলো শুনলে খুব খারাপ লাগে। এখানে যেমন তার বোনের সাথে কি হলো সেটা তারা আজ পর্যন্ত জানতে পারল না। একটা মেয়ে নিজের বাড়ির ছাদে উঠে যাওয়ার পর তার সাথে কি ঘটলো, কেন ঘটলো, কি হলো, সব কিছুই কেমন যেন একটা ছন্ন ছাড়া বিষয়। খুব খারাপ লাগলো আমার বলতে গেলে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। আমার নাম সুদর্শন পাল। আমি আগে কলকাতার একটা বড় কোম্পানিতে নাইট শিফটে সিকিউরিটি গার্ডের কাজ করতাম। কোম্পানিটার নাম আমি বলবো না, কারণ এখনও ওখানে অনেকে কাজ করে, আর এই ঘটনা সত্যিই খুব অস্বস্তিকর। তবে বলে রাখা ভালো, ওটা একটা ইলেকট্রনিক রপ্তানিকারক কোম্পানি, হাওড়ার একটা পুরনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়, যেখানে সাধারণত বাইরের কাউকে রাতের বেলায় ঢুকতে দেওয়া হয় না। জায়গাটা একটু ফাঁকা, পাশে একটা ছোট পুরনো কবরখানা আছে, আর তার পাশেই রেল লাইন। ঘটনাটা 2023 সালের জানুয়ারির মাঝামাঝি। আমি তখন প্রায় 1 বছর হয়ে গেছে ওখানে কাজ করছি। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত আমার ডিউটি ছিল। সাধারণত রাতের শিফটে খুব বেশি কিছু ঘটতো না। ফ্লোরে সব মেশিন বন্ধ থাকে, কয়েকজন মেইনটেনেন্স স্টাফ থাকে, আর আমাদের মতন কয়েকজন গার্ড। কাজ বলতে ফ্লোর, গেট আর কন্ট্রোল রুমের সিসিটিভি নজরে রাখা। সে রাতে আমার শিফট শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। সব কিছু চেক করে নিয়েছিলাম। গেট লকড, বাইরে আলো জ্বালানো, কন্ট্রোল রুমে সব স্ক্রিন ঠিকঠাক চলছে। একটা স্ক্রিন ছিল যা বাইরের গেট আর কবরখানার দিকটা ধরে। আমি প্রায় সময় ওই ক্যামেরার ফুটেজে চোখ রাখতাম, কারণ ওই দিকটা বেশ ভৌতিক লাগে। কুয়াশা জমে থাকে, আর মাঝে মাঝে কুকুর ডেকে ওঠে হঠাৎ। কিন্তু তখনও কিছু অস্বাভাবিক ঘটেনি। রাত প্রায় 2:30টা হবে। আমি কন্ট্রোল রুমে বসে কফি খাচ্ছিলাম আর একটু ঝিমোচ্ছিলাম। হঠাৎ বাইরের ক্যামেরায় একটা হালকা নড়াচড়া চোখে পড়ল। প্রথমে মনে হলো
কোনো কুকুর বা বেড়াল হবে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছে গেটের সামনে, মাথায় আঁচল টানা, সাদা কাপড়। সে একদম গেটের সামনেই দাঁড়িয়ে, যেন ভেতরে তাকিয়ে কিছু খুঁজছে। ঘড়ি তখন 2:35। আমি প্রথমে ভাবলাম কেউ হয়তো ভুল করে এদিকে চলে এসেছে। মাইকে গেটের লাইটটা জ্বালিয়ে দিলাম ভালো করে, কিন্তু কিছুক্ষণ পরে দেখি সেই মহিলা একদম ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই, ঠায় দাঁড়িয়ে আছে। তখনই শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল, কারণ ক্যামেরায় ওই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকম বড় লাগছিল, আর স্ক্রিনের উজ্জ্বল আলোয় ওই মুখটা যেন একটু ঝাপসা হয়ে গেছিল। আমি গার্ড কন্ট্রোল রুম থেকে বেরিয়ে গেটের দিকে গেলাম। দরজার পাশে একটা টর্চ ছিল, সেটা নিয়ে এগিয়ে গেলাম গেটের কাছে। গেটের দিকে গিয়ে দেখি কেউ নেই, পুরো ফাঁকা। সামনের রাস্তায় আলো জ্বলছে, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। আমি একটু অবাক হলাম, এইমাত্রই তো ক্যামেরায় দেখলাম একদম গেটের সামনে দাঁড়িয়ে। ফিরে এসে আবার ক্যামেরা রিওয়াইন্ড করে দেখতে শুরু করলাম। ঠিক 2:35 ফুটেজ। আবার দেখি ওই মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আরও একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। ফুটেজে ওর পা ছিল না, মানে হাঁটুর নিচ থেকে শরীরটা ঝাপসা, যেন ও মাটিতে হেঁটে নয়, ভেসে দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি তখনই ডিউটি ইনচার্জকে ফোন দিলাম, বললাম, স্যার একটু কন্ট্রোল রুমে আসবেন, কিছু দেখাতে হবে। তিনি এসে ফুটেজটা দেখলেন আর একদম চুপ হয়ে গেলেন। বললেন, তুমি বলছো গেটে গিয়ে দেখেছো কিছু নেই? আমি বললাম, জি, একদম গেটের কাছে গিয়েছিলাম, কুকুর বা অন্য কেউই ছিল না। তিনি বললেন, এই ক্যামেরাটা মাঝে মাঝে এরকম অদ্ভুত জিনিস দেখায়, আগেও একবার এমন হয়েছিল। তখনও রাতের শিফটের একজন গার্ড ছিল, সে এক মহিলা দেখেছিল, তারপরই চাকরিটা ছেড়ে দেয়। আমি হতভম্ব, আমার আগেও কেউ এই দৃশ্য দেখেছিল। রাতটা কোনো মতে কাটালাম। ভোর 5টা নাগাদ গেট খুলে বাইরে বেরোলাম। সেই সময় মনে হচ্ছিল কেউ আমাকে দূর থেকে দেখছে। মনে হচ্ছিল কবরখানার দিক থেকে হাওয়ায় কেমন একটা গন্ধ আসছে, পুরনো ভিজে কাপড়ের গন্ধ। সেই দিন ছুটির পর আমি আর ওখানে ফিরে যাইনি, চাকরিটা ছেড়ে দিই। অফিস থেকে অনেক ফোন এসেছিল, কিন্তু আমি বলিনি আসল কারণ, শুধু বলেছিলাম শরীরটা ভালো যাচ্ছে না। আজও মাঝরাতে চোখ বন্ধ করলেই ক্যামেরার সেই স্ক্রিনটা চোখের সামনে ভেসে ওঠে। সেই চোখ দুটো স্থির, কাঁপনহীন, অথচ জীবন্ত এক দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখ। আমি জানি যারা নিজের চোখে না দেখেছে তারা বিশ্বাস করবে না, কিন্তু আমি এটাও জানি আমি কি দেখেছি, আমি কি বুঝেছি। এই শহরটা যতই আলোয় ভরা হোক, এর ভেতরেও এমন কিছু জায়গা আছে যেখানে অন্ধকার আজও লুকিয়ে আছে। ক্যামেরা সবসময় মিথ্যে বলে না, কিন্তু সবসময় সব কিছু সবাই দেখে না। সেদিন রাতটা খুব একটা আলাদা ছিল না, অন্তত প্রথমে তাই মনে হয়েছিল। অফিসে যারা রাতে থাকে তাদের কাজ মোটামুটি নির্দিষ্ট ফ্লোরে টহল দেওয়া, লগবুকে টাইম লেখা, চেক পয়েন্ট রিপোর্ট করা, আর মাঝে মাঝে সিসিটিভি মনিটরে নজর রাখা। শুভাশিস আবার ডিউটিতে ছিল নিচের ফ্লোরেই। আমার ঘুম একটু দেরিতে আসে, তাই আমি ক্যাফেটেরিয়ায় একটা ব্ল্যাক কফি নিচ্ছিলাম। সেই সময় প্রায় রাত 2:47। শুভাশিস ছাদের এক পাশ দিয়ে গিয়েছিল চেকিং করতে। সেখানে একটা পুরনো জেনারেটর রুম আছে, অনেক দিন ধরেই ব্যবহার হয় না। জায়গাটা সেভাবে আলোও পায় না। ঠিক ওই সময়ই আমাদের বিল্ডিংয়ের লিফট নাম্বার 3 বন্ধ হয়ে গেছিল অটো মোডে, অথচ কোনো ফ্লোরেই লিফট থামেনি, কোনো দরজাও খোলেনি। আমি তখনই সিসিটিভিতে দেখতে গেলাম লিফটের ক্যামেরা, 3 তলার করিডোর আর ছাদের পাশের ক্যামেরা একসঙ্গে ঝাপসা হতে শুরু করলো। এসব একসাথে কখনো ঘটে না, এটা কোনো কারিগরি সমস্যাও না। ঝাপসা বলতে ঠিক যেন ক্যামেরার একদম সামনে দাঁড়িয়ে শ্বাস ফেলছে কেউ, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন আমি মনিটরে ফোকাস করে দেখছিলাম। এক ফ্রেমে আমি স্পষ্ট দেখতে পেলাম ছাদে দাঁড়িয়ে থাকা শুভাশিস হঠাৎ পেছন ফিরে তাকালো, তারপর কিছুক্ষণ তাকিয়ে রইল একটা দিকের দিকে, যেটা ক্যামেরা কভার করে না।
সে এক মুহূর্ত পেছন দিকে এগিয়ে গেল, তারপর গায়েব। আমি চিৎকার করে উঠলাম, শুভাশিস! কিন্তু মনিটরে সে আর নেই। আমি দৌড়ে ছাদে গেলাম। তখন রাত 3:05। সেখানে গিয়ে দেখি কেউ নেই। চারিদিক নিস্তব্ধ, হাওয়ার শব্দ, আর একটু দূরে জেনারেটর রুমের দরজা খোলা। ওটা তো সারাক্ষণ বন্ধ থাকে, চাবিটাও গার্ড রুমে থাকে। আমার মাথা কাজ করছিল না। আমি নিচে এসে রাতের সুপারভাইজার স্যারকে জানালাম। উনি প্রথমে হেসে উড়িয়ে দিলেন, আরে কী সব ভূত টুত বলছো। কিন্তু আমি ওনাকে সিসিটিভি ফুটেজ দেখালাম। ওনার মুখ কালো হয়ে গেল। সুভাষিস সকাল 6টা পর্যন্ত ফিরে আসেনি। আমরা পুলিশের কাছে খবর দিয়েছিলাম। ওরা এসে পুরো বিল্ডিং খুঁজে কোনো ক্লু পেল না। কিন্তু আসল ভয়াবহতা শুরু হলো এরপর। পরদিন সকালে সার্ভার রুম থেকে ভিডিও ফুটেজ এক্সপোর্ট করার সময় আইটি হেড বলল, দাদা, ওই মুহূর্তটার ভিডিও আমাদের সার্ভারে রেকর্ড হয়নি। 2:45 থেকে 3:08 পর্যন্ত ভিডিও স্কিপ করে গেছে। আমরা তখন বুঝলাম এই ব্যাপারটা কোনো সাধারণ ঘটনা না। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন সুভাষিস নিজেই ফোন করল। তবে ভয় ধরানো গলায় নয়, বরং অদ্ভুত শান্তভাবে বলল, দাদা, আমি আর ফিরছি না, চাকরিটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমায় খুঁজো না। আমি তখন প্রশ্ন করেছিলাম, তুই কোথায়? কি দেখলি ওই ছাদে? উত্তর দিল না, শুধু বলল, ওখানে কেউ ছিল, কিন্তু সেটা মানুষ না। আর আমি বুঝে গেছি, অনেক কিছু চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। তারপর কলটা কেটে গেল। ওই ঘটনার পর ছাদের জেনারেটর রুম স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়। লিফট 3-এর সামনে একটা নতুন ওয়ার্নিং বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়, স্টাফ ইউজ না। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, অফিসের আরও 2 জন নাইট গার্ড পরের মাসেই রিজাইন দিয়ে দেয়। কারণ জিজ্ঞাসা করলে বলে, ভাই, কিছু জিনিস আছে যা আমরা ব্যাখ্যা করতে পারি না, শুধু অনুভব করতে পারি। আমি নিজেও সেই অফিস ছেড়ে দিয়েছি। আজ প্রায় 8 মাস হতে চলল। কিন্তু এখনও মাঝে মধ্যে ফোনের গ্যালারিতে সেই সিসিটিভি ফুটেজের একটা ঝাপসা স্ক্রিনশট দেখি। সব ফাইল ডিলিট করা হলেও ওই একটাই বেঁচে আছে। যেদিন শেষবার ছাদে গিয়েছিলাম তখন খুব হাওয়া দিচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল সেই বাতাসে কেউ আমার পাশ ঘেঁষে হেঁটে চলেছে, অথচ পেছনে তাকালে কেউ নেই। আমি সেদিন বাড়ি ফিরে এসে ঠিক করে ফেলি, আর এক রাতও আমি এই গার্ডের কাজ করব না। কিন্তু রাত তো বেরোতে হবে। পরদিন সকালে ডিউটি নিয়ে সোজা অফিসে গিয়ে চাবি জমা দিয়ে চাকরি ছাড়ব এই প্ল্যান করে রেখেছিলাম। কিন্তু সকাল আসার আগেই আরও একবার সেই ভয়াবহ ঘটনাটা ঘটে। রাত তখন প্রায় 3:30। আমি বাইরের গেটের চেয়ারটায় বসে। অফিস চত্বর ঘুটঘুটে অন্ধকার, শুধু এক কোণায় একটা লাইট জ্বলছে, যেটা জেনারেটরের ব্যাকআপে থাকে। হঠাৎ করেই সেই আলোটা একবার ঝাপসা দিয়ে নিভে গেল, আবার জ্বলে উঠল। এই জ্বলা নিভা আলোয় আমি হঠাৎ দেখতে পেলাম একটা চেহারা। না, সেটা মানুষ না, একেবারে অস্বাভাবিক লম্বা, সাদা ধুতি পরে, পুরো শরীরটা যেন ঝুলে আছে, হাঁটছে না ঠিক, মাটিতে লেগেই যেন ভেসে যাচ্ছে। আমি চোখ টিপে দেখে নিচ্ছি, ঘুমের ঘোরটোর নেই তো, নেশা করিনি তো? না, সেসব কিছুই না। আমি তখন পুরো জেগে, ধাতস্থ। কিন্তু চোখের সামনে যা দেখছি তা যে কোনো মানুষ নয়, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। সেই সাদা ছায়ামূর্তি সরাসরি চলতে চলতে গেল অফিস বিল্ডিংয়ের ভেতরের দিকের করিডোরে, ঠিক যেখানটায় সিসিটিভি ক্যামেরা বসানো আছে। আমি একটুও না ভেবে দৌড়ে অফিসের কন্ট্রোল রুমে ঢুকে ক্যামেরা মনিটরে চোখ রাখি। লাইভ ফুটেজ তখন যা দেখাচ্ছে আমি বিশ্বাস করতে পারছিলাম না। ক্যামেরায় দেখা যাচ্ছে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে কেউ, সেই একই অস্বাভাবিক লম্বা শরীর, সাদা জামা, চুল খোলা, মাথা নিচু করা। আমি মাথা নিচু করে পেছন দিকে তাকালাম। করিডোর ফাঁকা, অথচ স্ক্রিনে স্পষ্ট সেই ছায়া চলছে। আমার পুরো শরীর জমে গিয়েছিল। আমি আর কিছু না ভেবে সকাল হতেই সিনিয়রকে ফোন করে জানাই আমি আর চাকরি করতে পারবো না। তিনি অনেক বোঝালেন, ডিউটির গুরুত্ব বুঝিয়ে বললেন, কিন্তু আমি তখন মানসিকভাবে পুরো ভেঙে পড়েছি। আমি তাকে শুধু একটাই কথা বলি, আপনি একবার নিজে কন্ট্রোল রুমে গিয়ে কাল রাতের ফুটেজটা দেখুন, আমি বেশি কিছু বলতে চাই না।
1 সপ্তাহ পর আমি গার্ডের চাকরিটা ছেড়ে দিয়েছি, কিন্তু একদিন আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসে। সেই কোম্পানির একজন পুরনো পরিচিত পাঠিয়েছে। আমি খুলে দেখি ওই রাতের সেই সিসিটিভি ফুটেজের একটা অংশ। আমার চোখ কুঁচকে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে করিডোরে একটা চেহারা হেঁটে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার পায়ের নিচে কোনো ছায়া নেই, স্পষ্ট ভেসে যাচ্ছে সে। আর এক জায়গায় এসে হঠাৎই থেমে যায়, মাথা তুলে সরাসরি ক্যামেরার দিকে তাকাই। সেই তাকানো আমি জীবনে কোনো দিনও ভুলব না। ক্যামেরার লেন্স যেন মুহূর্তেই কুয়াশার দিকে ঢেকে গেছিল। সিগন্যাল জ্যাম হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ডে। আর ভয়ঙ্কর বিষয় হলো, যেই মুহূর্তে সে তাকিয়েছিল ওই সময়ই অফিসের ভেতরে থাকা আর একজন নাইট শিফটের কর্মী বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনার পরে ওই জায়গায় নাকি প্রায় রাতেই কিছু না কিছু হয়। কারো নাম ধরে ডেকে ওঠে কেউ, দরজা আপনা আপনি খুলে যায়, আর সিসিটিভি ফ্রেমে একটা সাদা কাপড় দুলতে থাকে, অথচ রিয়েল টাইমে কিছু দেখা যায় না। অনেকেই সেই ভিডিও ক্লিপ সংরক্ষণ করতে চেয়েছে, কিন্তু অফিস অস্বীকার করে বলেছে এগুলো গুজব, কিছুই সত্যি না। কিন্তু আমি জানি আমি কি দেখেছিলাম, এবং আমি জানি সেই জায়গাটা সাধারণ কিছু না। আমি এখন আর ওই লাইনে কাজ করি না। আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই চোখ জোড়া আমার দিকে তাকাই। আমি কেঁপে উঠি। আমি বহুবার ভুলে যেতে চেয়েছি, কিন্তু পারিনি। এই ঘটনার পরে আমি একটাই জিনিস বিশ্বাস করতে শিখেছি, সব জায়গা মানুষের জন্য না, কিছু জায়গা কেবল অদৃশ্য কারোর জন্যই থেকে যায়। তোমাকে এই ঘটনাটা পাঠালাম কারণ তুমি সত্যি ঘটনা শোনাও। যদি মনে করো এটা তুমি তোমার শ্রোতাদের জানাতে পারো, তাদের জানাও যে নাইট ডিউটি করার সময় চোখ কান সবসময় খোলা রাখতে হয়, অনেক কিছুই তাদের জীবনে ঘটে যায়। তো অমিত, এই ছিল ঘটনা। আশা করছি তোমার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তুমি ভৌতিক কথাতে পড়ে শুনিও, আমি খুব খুশি হব। আর কবে আসছে তুমি অবশ্যই আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? তো আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা, একজন গার্ডের সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা। আমাদের যে তৃতীয় ঘটনাটা আছে সেটাও একটা গার্ডকেই কেন্দ্র করে, সিকিউরিটি গার্ডকে কেন্দ্র করে। দুই জায়গায় ঘটেছিল এবং দুটোই আলাদা আলাদা ব্যক্তি। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লাগবে। তো তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো, আর কথা বাড়াবো না, তবে আর একটা কথা বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নিও। চলো, এবার আমরা শুরু করছি পরবর্তী সেই গার্ডের ঘটনা। উনি লিখছেন, আমি জানি এই লেখাটা পড়ে অনেকেই হয়তো বিশ্বাস করবে না, আমিও হয়তো বিশ্বাস করতাম না, যদি না আমি নিজের চোখে সবটা দেখতাম। এখনও বুঝে উঠতে পারি না ঠিক কী হয়েছিল সেদিন রাতে, কিন্তু এতটুকু জানি ওরকম কিছু মানুষ দেখে ফেললে আর পুরনো জীবনটা ফিরে আসে না। ঘটনাটা 2021 সালের সেপ্টেম্বর মাসের। আমি তখন প্রায় 2 বছর ধরে সিকিউরিটি গার্ডের কাজ করছিলাম। ছোটবেলা থেকে লেখাপড়া তেমন হয়নি, তাই দিনরাত পালা করে কাজ করে যা পাই তাই দিয়ে সংসার চালাই। ওই সময় আমার পোস্টিং ছিল কলকাতার দক্ষিণ দিকে জোকার কাছে একটা পুরনো ইন্ডাস্ট্রিয়াল কারখানায়। এটা খুব নামকরা কোম্পানি। আগে শুনতাম যুদ্ধের সময় ব্রিটিশদের জন্য মেশিনের পার্টস বানাতো। এখন যদিও গাড়ির যন্ত্রপাতি, লোহার খুঁটি, বড় বড় কম্পোনেন্ট বানাই। জায়গাটা অনেক বড়, একটা বড় ফ্যাক্টরি বিল্ডিং, একপাশে পুরনো গুদামঘর আর মাঝখানে মেইন গেট যেখানে আমি বসতাম। ওই রাতে 18 তারিখ আমি একাই ছিলাম। আমার পার্টনার গার্ড রমেশ ছুটি নিয়েছিল, বাড়িতে মা অসুস্থ। আমি বলেছিলাম সমস্যা নেই, আমি একা সামলে নেব। রাতের শিফট শুরু হয় 8টা থেকে, শেষ হয় ভোর 5টায়। আমাদের কাজ হচ্ছে মূলত গেট পাহারা দেওয়া, মাঝে মাঝে ফ্যাক্টরি চত্বরে টহল দেওয়া। তবে সেই ফ্যাক্টরি এত বড়
আর ভেতরে রাত হলে এমন চুপচাপ হয়ে যায় যে অনেক সময় পা ফেলার আওয়াজও কানে লাগে। সেদিন রাতটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। 11টার দিকে একবার ভেতরে স্টাফরা বেরিয়েছিল, তারপর গেট বন্ধ। আমি বসেছিলাম গার্ড চেম্বারে। জানালা দিয়ে একপাশে গুদামঘর দেখা যায়। সেটা অনেক পুরনো, এখন আর ব্যবহার হয় না, কেবল মাঝে মাঝে কোম্পানির পুরনো কাগজপত্র রাখা হয়। রাত 1টা নাগাদ একটা অদ্ভুত অনুভূতি হয়, বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু হঠাৎ করে যেন গায়ে কাটা দিয়ে উঠল। মাথাটা ঘুরল না, চোখ ঝাপসা হলো না, কিন্তু কিছু একটা ঠিক নেই এমন মনে হচ্ছিল। আমি বাইরে বেরিয়ে একটু টহল দিতে গেলাম। ফ্যাক্টরির ভেতরের রাস্তা ধরে গিয়ে গুদামের সামনে দাঁড়ালাম। চাঁদের আলো হালকা পড়েছিল, চারিদিকে নিস্তব্ধতা। পায়ে হালকা শব্দ হচ্ছিল, আর মাঝে মাঝে একটা ধাতব খটাস খটাস আওয়াজ। ওটা হয়তো বাতাসে কোনো টিনের দরজা নড়ছে। ঠিক তখনই আমি গুদামের এক কোনায় একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখি। হঠাৎ করে চোখে পড়ায় আমি চমকে গেলাম। কয়েক সেকেন্ড চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম। লোকটা সাদা রঙের শার্ট পরা, মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল, পা নড়ছিল না। দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি টর্চ জ্বালিয়ে তাকালাম। আলোটা সরাসরি গিয়ে পড়ল তার গায়ে। লোকটা এতটুকু নড়ল না। কে 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 ওখানে? আমি ডাকলাম, কোনো উত্তর নেই। আমি আবারও ডাকলাম, এবার একটু জোরে। এই কে? এত রাতে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এই! কোনো সাড়া নেই। আমি ভাবলাম হয়তো কোম্পানির কেউ হবে, ভুলবশত কোথাও আটকে গেছে, কিন্তু এত রাতে এখানে কেউ থাকার কথা নয়। আমি একটু এগিয়ে গেলাম। ঠিক তখনই লোকটা মাথা তুলল। তার চোখে আমি আলোর ঝলক খুঁজছিলাম, কিন্তু কিছুই পেলাম না। একটা শূন্যতা ছিল চোখে, যেন চোখ বলে কিছুই নেই। কালো ফাঁকা গর্ত, দুটো গর্ত আমার দিকে তাকিয়েছিল। আমার বুক কেঁপে উঠল। আমি দাঁড়িয়ে রইলাম, বুঝে উঠতে পারছিলাম না কি করব। তারপর সে হঠাৎ পেছন ফিরল এবং হাঁটতে শুরু করলো, কিন্তু একটা দেওয়ালের দিকে। সেখানে কোনো রাস্তা নেই। গুদামের পেছনটা ওয়াল দিয়ে ঘেরা, মানে যে দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালেই আটকে যাবে। আমি ধীরে ধীরে টর্চ নিয়ে তার পেছনে হাঁটলাম, কিন্তু এক কোণ ঘুরতেই সে উধাও। আমি বিশ্বাস করতে পারছিলাম না এটা আমি সত্যিই দেখলাম। আমি পুরো এলাকা খুঁজলাম, কেউ নেই। গেট তো বন্ধই ছিল, কোথাও বেরোনোর পথ নেই। আমি তখন আর বেশি ভাবিনি, ভয় লাগছিল, কিন্তু নিজেকে বোঝালাম হয়তো চোখের ভুল। পরের দিন সকালে আমি ডিউটি শেষ করে অফিসে গেলাম। ম্যানেজারের কক্ষে গিয়ে বললাম, স্যার, কাল রাতে গুদামের দিকে কিছু একটা দেখেছিলাম, সিসিটিভি ফুটেজে একটু দেখে নিতে পারি? তিনি অনুমতি দিলেন। আমি গিয়ে গুদামের ক্যামেরাটার ফুটেজ চালালাম। রাত 1:16। আমি দেখি আমি নিজে হেঁটে যাচ্ছি টর্চ হাতে। তারপর হঠাৎ একটা ছায়া সামনে দাঁড়িয়ে আছে, ঠিক যেভাবে আমি দেখেছিলাম। সাদা জামা, নড়ছে না। আমি এগোচ্ছি, আবার সরে যাচ্ছে, তারপর উধাও। সেখানে এমনভাবে দাঁড়িয়ে আছে যেটা কোনোভাবেই ক্যামেরার গ্লিচ হতে পারে না। তারপর দেখা গেল আমি টর্চ চালিয়ে ছুটছি, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, কিন্তু সেই লোক উধাও। আমার চোখের সামনে যা দেখেছিলাম তাই রেকর্ডে ছিল। আমি গলার স্বর নিচু করে বললাম, স্যার, এই লোকটা কে? ম্যানেজার বললেন, লোকটা কেউ তো ছিল না ওই রাতে, তুমি একাই ছিলে। এটা হয়তো ক্যামেরার রিফ্লেকশন বা কিছু। আমি চুপ করে থাকলাম, বুঝলাম ওরা মানবে না। সেদিন বাড়ি ফিরে রাতে ঘুমোতে পারিনি। পরদিন অফিসে গিয়ে আমি রিজাইন লেটার জমা দিয়ে এলাম। বললাম শরীর ভালো লাগছে না, আর রাতের শিফট করব না। ম্যানেজার কিছু না বলে স্বাক্ষর করে দিলেন। তখন থেকে আজ পর্যন্ত আর কোনো গাড়ির চাকরি করিনি। একটা দোকানে কেরানির কাজ করি এখন। মাসে কম পাই, কিন্তু রাতে বাড়িতে থাকতে পারি। আজও মাঝরাতে ঘুম ভেঙে যায়। মনে পড়ে সেই চোখ দুটো, যেগুলোর ভেতরে কিছুই ছিল না। সিসিটিভি ফুটেজ হয়তো আজও আছে ওই কোম্পানির সার্ভারে। হয়তো কেউ কখনো আর দেখেওনি, কিন্তু আমি জানি আমি মিথ্যা বলছি না। এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আরও একটি জমজমাট এপিসোড। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়েছো।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর হাইপ করতে একদমই ভুলো না। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে মুয়াজবিন মামুন, থার্ড কমেন্ট করেছে কিউট বয়। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে লক্ষ্মণ সর্দার, ফুটবল, রাহুল বাগ, অধরা, নর্মালি লিভিং স্টাইল, এরকম কিছু একটা নাম। তারপরে কমেন্ট করেছে এসবি বশির, দিলশাদ আহমেদ, সুরজিৎ মণ্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, স্টাইলিশ অজয়, রেখা পাসমান, সুস্মিতা শিকারী, মোহিনী পাল, অনন্যা ভৌমিক, শুভ বেরা, মনীষা হাদোয়েল, স্নেহা হালদার লিখেছে হাই দাদা, চলে এসেছি তোমার ঘটনা শুনতে, জানি ভালো হবে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে নিবেদিতা হালদার। রত্না রয় লিখেছে দাদা তোমার ঘটনা জাস্ট অসাধারণ, তুমি কেমন আছো? ভালো আছি গো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মৌ মণ্ডল, লিখেছে কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে প্রভাস বৈদ্য, সুমন মণ্ডল, সুমিত ঘোষ, সন্দীপ ওর, তন্নি হালদার, নন্দিনী রয়, সুমন্ত দাস লিখেছে আমি স্বর্ণাভ, নামটা তুমি বলো। হ্যালো স্বর্ণাভ। তারপরে কমেন্ট করেছে শ্রীমন দে, টুহিজান, সোমা দাস, শিল্পা চ্যাটার্জি লিখেছে দাদা কেমন আছো? আমি হায়দ্রাবাদ থেকে বলছি, তোমার ঘটনা শুনতে খুব ভালো লাগে, আমার নাম শিল্পা চ্যাটার্জি, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে শিউলি হালদার, দীপক রায়, গীতা গোস্বামী, পীযূষ পাল, রানা বিশ্বাস, শিবদাস রয়, এমডি মন, মলয় চক্রবর্তী, সঙ্গীতা মজুমদার, মাম্পি হালদার, অমিতা ঠাকুর, লাবণী পাল, সমীর সরকার, মনোজিৎ দাস, অঙ্কুশ মণ্ডল, পাপড়ি ডোলা, শিহাব শাফির উদ্দিন, অনির্বাণ বিশ্বাস, শঙ্কর চক্রবর্তী, বান্টি তরফদার, জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, অঞ্জলি মণ্ডল, দীপশ্রী দাস লিখেছে সত্যি খুব দারুণ আর ইউনিক গল্প আসছে এখন, খুব ভালো লাগছে। আমি কমেন্ট করার সময় সব সময় পাই না, কিন্তু সব ঘটনায় আমি শুনি। ঠিক আছে গো। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, যাতে আমি তোমাদের নামগুলো নিতে পারি। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।